চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। আজকের ভিডিওটা কিন্তু একটুখানি অন্য রকমেরই হবে। এটাকে বলতে পারো যে মেঘালয় ভ্রমণের ট্যুর গাইড। উত্তর পূর্ব ভারতের এই মেঘালয় রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে যত প্রশংসাই করা যাক না কেন, সেটাই বোধহয় কম পড়ে যায়। যেদিকেই তাকাবে শুধু পাহাড় আর পাহাড়, তার সাথে সবুজ ঘাসের কার্পেটে মোড়া অসাধারণ সুন্দর উপত্যকা। রয়েছে স্বচ্ছ জলের নদী আর ছোট বড় নানান ঝর্ণা। আচ্ছা, এবারে বলি এই মেঘালয় রাজ্যে ঘুরতে আসার উপযুক্ত সময় ঠিক কোনটা। সত্যি কথা বলতে কি, বছরের যে সময়তেই আসো এখানে, এই জায়গা কিন্তু তোমার মন ছুঁয়ে যেতে বাধ্য। তবুও আমার মত অনুযায়ী মে মাস থেকে নভেম্বরের মধ্যে এসো এখানে, কারণ নভেম্বর থেকে ফেব্রুয়ারি হচ্ছে এখানকার শীতকাল। সেই সময়টা কোনো বৃষ্টি হয় না, আর বৃষ্টি হয় না বলেই ওয়াটারফলসগুলোতেও সেরকম একটা জল থাকেই না বললে চলে। তাহলে এবার বলেই ফেলি যে কম খরচে এবং কম সময়ের মধ্যে কিভাবে মেঘালয় ভ্রমণ করবে। এই ধরো 4 রাত্রি 5 দিনের একটা ট্যুর গাইড বলে ফেলি। মেঘালয় ভ্রমণের শুরুটা হয় কিন্তু রাজধানী শিলং থেকে। এখন এই শিলংয়ে কিভাবে পৌঁছানো যায়, এর উত্তরে বলবো দেশের যে কোনো প্রান্ত থেকেই হোক, ট্রেন, বাস বা ফ্লাইটে করে পৌঁছে যেতে হবে তোমাকে গৌহাটিতে। আর সেখান থেকে শেয়ার্ড বা রিজার্ভ কারে চড়ে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যেই শিলং। মাঝে একটা রাস্তা পড়বে যার একদিকে আসাম একদিকে মেঘালয়। এটা কিন্তু বেশ একটা ইন্টারেস্টিং ব্যাপার, তাই না? শিলংয়ে গাড়ি তোমাকে নামাবে পুলিশ বাজারে, যেটা হচ্ছে শিলং শহরের একদম প্রাণকেন্দ্র। পেয়ে যাবে সেখানে নানা ধরনের হোটেল। 1000 টাকার হোটেলও আছে, আবার 10,000 টাকার হোটেলও আছে। তো নিজের বাজেট অনুযায়ী একটুখানি দেখে শুনে ভালো করে দরদাম করে নিলেই হলো আর কি। তো শিলং অবধি পৌঁছানো হলো, হোটেলে থাকারও ব্যবস্থা হলো। এবার আসি খাবার দাবারের কথায়। তো পুলিশ বাজার চত্বরেই রয়েছে অজস্র রেস্টুরেন্ট, যেখান থেকে ইন্ডিয়ান, চাইনিজ বা লোকাল ডিশ কিছু ট্রাই করা যেতেই পারে। আচ্ছা, এবারে আসি একটু ঘোরাঘুরির কথায়। তো গাড়ি রিজার্ভ করে ঘোরাঘুরি তো করা যেতেই পারে, কিন্তু যেহেতু আমি বলেছি যে কম খরচের মধ্যে ট্যুর গাইড করব, সেই জন্য একটুখানি অন্যরকমভাবে বলি। মেঘালয় ট্যুরিজম থেকে কন্ডাক্টেড ট্যুরের ব্যবস্থা রয়েছে। ট্যুরিজমের অফিস আগে ছিল পুলিশ বাজারে, তারপর শিফট হলো পোলোতে, এখন রয়েছে এই বিল্ডিংয়ে। অ্যাড্রেসটা দিয়ে দিলাম। একদমই দেরি না করে এখান থেকেই পরপর 3 দিনের জন্য 3 রকমের ট্যুর বুক করে নিতে হবে। প্রথম দিন শিলংয়ের লোকাল ট্যুর, যার খরচ পার হেড 400 টাকা। দ্বিতীয় দিনে থাকবে চেরাপুঞ্জি ট্যুর, যার খরচ পার হেড 600 টাকা। আর তৃতীয় দিনে মাউলিংনং অ্যান্ড ডাউকি ট্যুর, যার খরচ মাথা পিছু 800 টাকা। এই বুকিংটা কিন্তু অফিসে গিয়ে করলেই ভালো হয়, তবে অনলাইনেও করা যেতে পারে। বুকিং নাম্বার এখানে দিয়ে দিলাম। আরেকটা জিনিস বলবো, মেঘালয় ঘুরতে এলে শীত বস্ত্র আর ছাতা, এই দুটো জিনিস কিন্তু ভুললে চলবে না। একান্ত ভুলে গেলে পুলিশ বাজার এরিয়াতে দোকানপাট তো রয়েছেই। সন্ধেবেলা পুলিশ বাজারে দাঁড়িয়ে স্ট্রিট ফুড এনজয় করা ছাড়া খুব একটা বেশি কাজ তো কিছু থাকে না। পরের দিন একদম সকাল সকাল পৌঁছে যেতে হবে এমটিডিসির অফিসে। বাস ছাড়বে সকাল 8:30 নাগাদ, তার আগেই জলখাবারের পর্বটা মিটিয়ে নিতে হবে। বাসে তো অবশ্যই একজন গাইড থাকবেন, যিনি সবকটা স্পট সুন্দরভাবে বুঝিয়ে দেবেন। আজকে দেখানো হবে টোটাল 8টা পয়েন্ট। তার মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে ওয়ার্ডস লেক, যেখানে 20 মিনিট ঘুরতে পারবে। ভিতরে ঢোকার জন্য টিকিট কাটতে হবে, বড়দের 20 টাকা আর ছোটদের 10 টাকা করে। এই ওয়ার্ডস লেক শিলং শহরের একদমই সেন্টার পয়েন্টে রয়েছে, আর পুলিশ বাজার থেকেও একদমই হাঁটা ডিস্টেন্সে। লেকের চারপাশে সবুজের কিন্তু কোনো কমতি নেই। লেকের জলে হাঁসের দেখা মেলে, আর এছাড়া বোটিংও কিন্তু অ্যালাউড। লেকের চারপাশ দিয়ে সুন্দর রাস্তা গেছে, যেখানে স্থানীয় লোকজনেরা মর্নিং ওয়াকও সারে। খুব সুন্দর লাগবে এখানে। যাই হোক, পরবর্তী গন্তব্য হচ্ছে লেডি হাইডেরি পার্ক। এখানেও লাগবে এন্ট্রি ফি, বড়দের 20 টাকা আর ছোটদের মাত্র 10 টাকা। ছোটদের জন্য স্লিপ, দোলনা এগুলো সবই আছে, তাই ওদের খুব ভালো লাগবে। এরপরে চলে আসতে হবে শিলংয়ের লাইমুখরা এরিয়ার ক্যাথিড্রাল চার্চে।
এই চার্চে নির্মাণ করা হয়েছিল 1913 সালে, তবে সেই বিল্ডিং ছিল কাঠের। তো আগুন লেগে ভস্মীভূত হয়ে যাওয়ার পরে নতুন বিল্ডিং তৈরি হয়েছে 1936 সালে। পরবর্তী গন্তব্য 15 কিলোমিটার দূরের শিলং পিক। তবে এই বাসটা কিন্তু শিলং পিক অবধি যায় না, এর জন্য ছোট গাড়ি নিতে হয়। গাড়ির খরচা তো পার হেড 50 টাকা, আর এন্ট্রি ফিও রয়েছে পার হেড 50 করেই। আর তার সাথে এখানে একটা আইডি দেখাতে হয়, ভোটার কার্ড হোক বা আধার কার্ড। এই শিলং পিক হলো শিলংয়ের উচ্চতম স্থান, আর সেই কারণেই পুরো শিলং শহরের ভিউটা এখান থেকে অসাধারণ সুন্দর লাগে দেখতে। তার উপরে এখানে দুটো ওয়াচ টাওয়ার আছে, যার একটি থেকে বাইনোকুলার দিয়েও কিন্তু ভিউটা আরো স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। এই জায়গার উচ্চতা 6433 ফুট। লোকাল জনজাতিদের মতন ড্রেস পরে যদি ছবি তুলতে চাও সেটাও এখানে কিন্তু সম্ভব। বড়দের জন্য খরচা 100 টাকা, আর ছোটদের জন্য পার হেড খরচা 50 টাকা মাত্র। ঘোরা হয়ে গেলে আবারও সেই ছোট গাড়ি করে নিচে নেমে যেতে হবে, যেখানে এমটিডিসির বাসটা দাঁড়িয়ে রয়েছে। আর হাতে সময় থাকলে এখান থেকে কিছু হ্যান্ডিক্রাফটের জিনিসপত্রও কেনা যেতে পারে। তার সাথে মেঘালয়ের ফলগুলো খুবই টেস্টি, সেগুলোও টেস্ট করা যেতেই পারে। এখান থেকে বেরিয়ে গিয়ে এমটিডিসির বাসে করে এরপরে চলে যেতে হবে সোজা এলিফ্যান্ট ফলসে। এলিফ্যান্ট ফলসে এন্ট্রি ফি পার হেড 100 টাকা করে। 5 বছরের নিচের বাচ্চাদের যদিও এন্ট্রি ফি লাগে না। এলিফ্যান্ট ফলসে অ্যাকচুয়ালি 3টে ধাপ রয়েছে, তো শেষ ধাপটা অবধি যেতে কিন্তু অনেকটাই নিচে নামতে হয়। তো বয়স্ক মানুষ বা যাদের পায়ে একটু প্রবলেম আছে তাদের পক্ষে ওই নিচের দুটো ধাপ একটুখানি যাওয়া হয়তো মুশকিল হলেও হতে পারে, তবে প্রথম ধাপটা তারা সুন্দরভাবেই উপভোগ করতে পারবে। বর্ষাকালে বা বর্ষার জাস্ট পরপরই যদি ঘুরতে আসা যায় তাহলে কিন্তু যথেষ্ট পরিমাণে জল থাকে ওয়াটারফলসে, তবে শীতকালে এলে সেরকম একটা জলের গ্যারান্টি তো দিতে পারা যায় না। আচ্ছা, এবারে এই ফলসের নাম এলিফ্যান্ট ফলস হলো কেন সেটা একটুখানি বলি। আসলে এখানে একটা হাতির শেপের পাথর ছিল, যদিও ভূমিকম্পের ফলে সেই পাথরটা কিন্তু আজ আর নেই। এতক্ষণ ধরে হাঁটাহাঁটি ঘোরাঘুরির ফলে খিদে যদি পেয়ে যায় তাহলে এই এলিফ্যান্ট ফলসের ঠিক বাইরের দিকটাতে বেশ কয়েকটা ছোটখাটো রেস্টুরেন্ট রয়েছে, সেখানে কিন্তু লাঞ্চটা সেরে নেওয়া যেতে পারে। খাওয়া দাওয়ার পরে ঝিমুনি এলে বাসে বসেই রেস্ট নিয়ে নিতে হবে। পরবর্তী গন্তব্য উমিয়াম লেক, যার লোকাল নাম হলো বরাপানি। দারুণ সুন্দর লেক, দারুণ সুন্দর প্রাকৃতিক পরিবেশ, আর সময় থাকলে হাতে কিন্তু এখানে বোটিংটাও সেরে নেওয়া যেতে পারে। ততক্ষণে হয়তো বেলা গড়াতে গড়াতে প্রায় বিকেলের দোরগোড়ায় এসে দেখার সুযোগ মিলবে গল্ফ কোর্সের। যতদূর চোখ যাবে সবুজ ঘাসের কার্পেটে মোড়া দারুণ সুন্দর এক দৃশ্য। সেই 1898 সাল মানে ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল এই গল্ফ কোর্সটি। আকাশে সূর্য যখন প্রায় ডুবে যাচ্ছে যাচ্ছে করছে এরকম সময় দেখা মিলবে শেষ দর্শনীয় স্থানটির। এন্ট্রি ফি এখানে মাত্র 5 টাকা। অ্যাকচুয়ালি মেঘালয়তে 3টে জনজাতি বাস করে, গারো, খাসি আর জয়ন্তিয়া। সেই সব মানুষগুলোরই দৈনন্দিন জীবনযাত্রা, তাদের পোশাক আশাক এইসব নিয়েই এই মিউজিয়ামটি। আপাত দৃষ্টিতে আমরা দেখলে কিন্তু 3টে জনজাতির মানুষকে একই রকম ভাবতে পারি, কিন্তু তাদের মধ্যে অনেক কিছুই পার্থক্য রয়েছে। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে বাস ছেড়ে দেবে পুলিশ বাজার এরিয়াতে। তবে সময়টা ততক্ষণে বিকেল গড়িয়ে সন্ধে। তো পুলিশ বাজার এরিয়াতে যেসব হ্যান্ডিক্রাফটসের দোকান আছে সেখান থেকে কিছু জিনিসপত্র কেনাকাটা করাই যেতে পারে বাড়ির জন্য, তার সাথে রেস্টুরেন্টে বসে টুকটাক খাওয়া দাওয়া সেরে নেওয়া যেতে পারে। এই দিনটা বলতে গেলে কিন্তু এখানেই শেষ হলো, অপেক্ষা আবার পরের দিনের। আজকের গন্তব্য মেঘালয়ের চেরাপুঞ্জি। চেরাপুঞ্জি জায়গাটা ভীষণই সুন্দর, দেখার তো অনেক কিছুই আছে সেখানে, তবে আজকের ট্যুরে থাকবে 8টা পয়েন্ট, খরচ জনপ্রতি 600 টাকা। প্রথম পয়েন্টেই দেখানো হবে মাউডক ডিম্পে ভ্যালি। তো খুব সুন্দর পাহাড়ি সৌন্দর্য, মাঝখানে সবুজ ঘাসের কার্পেটে মোড়া অসাধারণ সুন্দর একটা ভ্যালি রয়েছে। একটা সুন্দর ব্রিজ, আর ব্রিজ পেরিয়ে ওপারে গেলেই একটা ভিউ পয়েন্টের দেখা মিলবে। ওয়েদার ক্লিয়ার থাকলে এই জায়গাটার সৌন্দর্য কিন্তু অসাধারণ। আর ভিউ পয়েন্ট থেকে নিচের দিকেও অনেকটা নামা যেতে পারে, সেখানে রয়েছে একটা ওয়াটারফলস। বর্ষাকালে যদি ওয়াটারফলসটায় জল বেশি থাকে তখন কিন্তু আর নিচের দিকে নামতে অ্যালাউ করা হয় না।
বছরের অধিকাংশ সময় চেরাপুঞ্জি থাকে মেঘেদের দখলে, তো বর্ষাকালে সেই মেঘের উপদ্রব আরও বেড়ে যায়। এমনও এক একদিন হয় যে মেঘের দাপটে দুহাত দূরের মানুষকেও কিন্তু খুঁজে পাওয়া যায় না। ওয়াটারফলসটা কিন্তু ভীষণই সুন্দর, তবে বাসের তরফ থেকে খুব একটা বেশি সময় কিন্তু ট্যুরিস্টদেরকে দেওয়া হয় না। সেই কারণে হাতে যদি সময় থাকে তবেই নিচের দিকে নামার চেষ্টা করা উচিত। আবার রওনা দেওয়া পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। পথেই দেখা হবে মেঘেদের সঙ্গে, তো মেঘেদের সাথেই খেলা করতে করতে গল্প করতে করতে পৌঁছে যেতে হবে রামকৃষ্ণ মিশনে। চেরাপুঞ্জির এই প্রাকৃতিক সৌন্দর্য যে কোনো মানুষকে মুগ্ধ করে দিতে বাধ্য। এখানে রয়েছে ঠাকুর রামকৃষ্ণদেবের মন্দির আর একটা অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়াম। সবটুকুনি দেখতে কিছুটা সময় তো লাগবেই, তবে রবিবার দিন কিন্তু এই রামকৃষ্ণ মিশন বন্ধ থাকে। এর পরের গন্তব্য নৌকালিকাই ওয়াটারফলস। হতে পারে ওয়াটারফলসটা সেই মুহূর্তে পুরোপুরি মেঘে ঢাকা রয়েছে, তবে কিছুক্ষণ কিন্তু ওয়েট করে যেতে হবে, তাহলেই পরিষ্কার একটা ছবি পাওয়া যাবে। অপূর্ব সুন্দর এই ওয়াটারফলসটি প্রায় 1000 মিটার উপর থেকে পড়ছে। জায়গাটা সত্যিই এতই সুন্দর যে মনে হবে যেন ওইখানটাতেই থেকে যাই, আগে আর কোথাও যেতেই ইচ্ছে করবে না। কিন্তু তাহলেও সামনের দিকে এগোতে তো হবেই, কারণ এর পরের গন্তব্য আরও একটা সুন্দর ওয়াটারফলস, যার নাম 7 সিস্টার ফলস। দেখব একটু বাদেই। এই 7 সিস্টার ওয়াটারফলস উচ্চতার দিক থেকে ভারতবর্ষের মধ্যে চতুর্থ, তবে মেঘালয়ের মধ্যে তৃতীয়। মেঘালয় রাজ্যের বেশিরভাগ ওয়াটারফলসই কিন্তু বৃষ্টির জলে পুষ্ট, সেই কারণে বর্ষার সময় বা তার জাস্ট পরপরই এখানে এলে ওয়াটারফলসগুলোতে দারুণ সুন্দর জল থাকে। এর পরের গন্তব্য মট্রপ বা কোহরম্বা। এখানে একটা বড় পাথর রয়েছে যার আকৃতি একদম শিবলিঙ্গের মতন, আর এখান থেকেই দূরে দেখা যায় বাংলাদেশের সিলেট শহর। রয়েছে একটা ছোট্ট ঝর্ণা, মানে সব মিলিয়ে জায়গাটা এক কথায় অসাধারণ। একটু আগেই যেমনটা বলছিলাম যে বছরের যে কোনো সময় কিন্তু এই ঝর্ণাগুলোতে এতটা জল থাকে না, বর্ষাকালে জলটা বেশি বলেই জায়গাটার সৌন্দর্য অনেকটাই বেশি লাগছে। যাই হোক, আজকের ট্যুরের এর পরের গন্তব্য হচ্ছে থাংখ্রাং পার্ক। ভিতরটায় ঢুকতে গেলে পার হেড টিকিট লাগে 20 টাকা করে। তো সবুজে মোড়া এই সুন্দর পার্কটি ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে। পার্ক বলতেই আমরা বুঝি যে ছোটদের খেলাধুলো করার জায়গা, তো এত সুন্দর জায়গাটায় এসে ছোটদের তো ভালো লাগবেই, তার সাথে বড়দেরও কিন্তু নেহাত কম ভালো লাগবে না। পুরো জায়গাটাই দারুণ সুন্দর সবুজে মোড়া, প্রচুর গাছগাছালিতে ঘেরা। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশের সিলেট শহরের ভিউটা কিন্তু এখান থেকে অসাধারণ আসে। তবে তার চেয়েও অনেক বেশি সুন্দর লাগে ওই দূরের ওয়াটারফলসটা। ওয়াটারফলসটির নাম কিনরেম ওয়াটারফলস। কিনরেম ওয়াটারফলসের একদম সামনে অবধি কিন্তু গাড়ি চড়ে যাওয়া যায়, তবে এই ট্যুরের মধ্যে সেটা ইনক্লুডেড নয়। আলাদা করে গাড়ি রিজার্ভ করে ঘুরতে এলে কিন্তু ড্রাইভারকে ওটাতে যাওয়ার জন্য রিকোয়েস্ট করা যেতেই পারে। তো যাই হোক, এবারে আসি পরের গন্তব্যের কথায়। পরের গন্তব্য হলো চুনাপাথরের তৈরি মৌসুমাই কেভ। তো চলো তাহলে এবারে কেভের দিকে এগোনো যাক। এই যে লেখা আছে না খুবলেই, খুবলেই কথার অর্থ হলো থ্যাংক ইউ। কেভের কাছাকাছি আসা মাত্রই চোখে পড়ে যাবে ছোট বড় অনেকগুলো দোকান রয়েছে, খাবার দাবারের দোকান, তারপর হ্যান্ডিক্রাফটসের বিভিন্ন আইটেম কেনাকাটার দোকান। পরপর কয়েকটা ওয়াটারফলস দেখার পরে এই কেভটা যেন হবে চোখের স্বাদ বদল। ভিতরে ঢোকার জন্য প্রবেশ মূল্য পার হেড 30 টাকা। চুনাপাথরে তৈরি এই গুহাটি 150 মিটার দীর্ঘ। এক প্রান্ত দিয়ে ভিতরে ঢুকে অপর প্রান্ত দিয়ে বেরিয়ে আসা যায়। তবে ভিতরে জায়গা কিন্তু বেশ খানিকটাই সরু, নিচু হয়ে যেতে হয়, কারণ সিলিংয়েও মাথা টেকে যেতে পারে, অথবা টপ টপ করে উপর থেকে জল পড়ে সেগুলোতে ভিজে যাওয়ার সম্ভাবনাও থাকে। আর পুরো জায়গাটা তো ভিজে স্যাঁতস্যাঁতে মতন, পা পিছলেও যেতে পারে। যে কোনো কেভের মধ্যেই আমার কিরকম একটা দমবন্ধ ফিলিংস হয়, ওই জন্য আমি কেভের কিন্তু খুব একটা ভক্ত নই। এই মেঘালয় রাজ্যে ছোট বড় মিলিয়ে নাকি টোটাল 1580 খানা কেভ রয়েছে, যার মধ্যে মাত্র 980 খানাকে এক্সপ্লোর করা সম্ভব হয়েছে। গুহার ভিতরের দেয়ালে স্ট্যালাকটাইট আর স্ট্যালাকমাইটের এত সুন্দর স্ট্রাকচারগুলো রয়েছে কি বলবো। স্ট্যালাকটাইট স্ট্রাকচারগুলো উপর থেকে নিচের দিকে নামে, আর স্ট্যালাকমাইট নিচের থেকে উপরের দিকে ওঠে।
আর যে জায়গায় স্ট্যালাকটাইট আর স্ট্যালাকমাইট দুটো স্ট্রাকচার এক হয়ে যায় তাকে বলে হেলিকটাইট স্ট্রাকচার। গুটি গুটি পায়ে কেভ থেকে বেরিয়ে এলেই বাইরে কয়েকটা রেস্টুরেন্ট চোখে পড়বে। পছন্দ মতো লাঞ্চের মেনু সিলেক্ট করে অর্ডার দিয়ে দিলেই হলো। লাঞ্চ শেষ হলে আবার এগিয়ে যেতে হবে আজকের শেষ দর্শনীয় স্থান ইকো পার্কে। ভেতরে ঢোকার জন্য এন্ট্রি ফি হচ্ছে পার হেড 20 টাকা। বেশ অনেকখানি জায়গা নিয়ে এই ইকো পার্ক। একটা জিনিস বলে রাখা ভালো যে মেঘালয় রাজ্যের 7 সিস্টার ওয়াটারফলসের জন্ম কিন্তু এই ইকো পার্ক থেকেই। এটাকেই বলা যেতে পারে 7 সিস্টার ওয়াটারফলসের মাউথ বা অরিজিন পয়েন্ট। বয়ে আসা নদীর জলধারাটি এই পয়েন্টটা থেকেই ওয়াটারফলস হিসাবে ঝাঁপ দেয়। তবে ইকো পার্ক থেকে সামনাসামনি কিন্তু 7 সিস্টার ওয়াটারফলসটাকে তো দেখা যায় না, সেই কারণেই বোধহয় এটাকে মিসিং ফলসও বলে। 8খানা পয়েন্ট ঘুরতে ঘুরতেই কিন্তু আজকের দিনটা একদম শেষের পর্যায়ে। রাত পেরিয়ে হলো ভোর, আর আজকে ঘোরার কথা মাউলিংনং আর ডাউকি। আজকে খাটনি একটু বেশি, কারণ দূরত্বও বেশি, সাথে রাস্তাও খুব একটা ভালো না। প্রথমেই বাস থামলো একটা সুন্দর ভিউ পয়েন্টে। টিকিটের মূল্য বড়দের 20 টাকা আর ছোটদের 10 টাকা। আকাশ পরিষ্কার থাকলে কিন্তু ভিউটা খুব সুন্দর আসার কথা, কিন্তু আজকের ওয়েদারে সেরকম কিছুই দেখা গেল না। ফলে ওখানে দাঁড়িয়ে আর সময় নষ্ট না করে এগোনো শুরু হলো সামনের দিকে। বাস থামবে এরপরে কিন্তু লিভিং রুট ব্রিজে গিয়ে। মেঘালয় রাজ্যে কিন্তু এরকম অনেকগুলো লিভিং রুট ব্রিজ রয়েছে, ডাবল ডেকারও রয়েছে, তবে এখন এগোচ্ছি সিঙ্গেলের দিকে। এন্ট্রি ফি পার হেড 40 টাকা, আর সময় দেওয়া হচ্ছে এখানে ঘোরার জন্য মাত্র 30 মিনিট। সামনেই দেখা যাচ্ছে লিভিং রুট ব্রিজ, আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে খুব সুন্দর একটা নদী। জল যখন কম থাকে ওই নদীর মধ্যে দিয়ে কিন্তু হেঁটে চলে বেড়ানো যায়, তবে এখন জল বেশি আছে, সেই রিস্ক নেওয়া যাবে না। এই যে ব্রিজগুলো, এগুলো হচ্ছে রাবার প্ল্যান্টের রুট দিয়ে তৈরি, তো এগুলো তৈরি হতে কিন্তু অনেক বছর সময় লেগে যায়। এই ব্রিজটিরই বয়স হবে হয়তো প্রায় 200 বছর। রীতিমতো অবাক হয়ে যেতে হয়, তাই না, এই ধরনের ক্রিয়েশনগুলো দেখলে। আসা যাওয়ার পথে পড়বে অনেকগুলো ছোট বড় দোকান। এখানকার আনারস কিন্তু দারুণ মিষ্টি। নেক্সট পয়েন্ট হচ্ছে মাউলিংনং, এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ বলা হয় যাকে। সত্যিই ভীষণ সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন একটা গ্রাম। এখানে কিন্তু অনেক হোমস্টেও রয়েছে, চাইলে রাতের বেলা থাকাও যেতে পারে, তবে এই ট্যুরের মধ্যে সেটা তো সম্ভব নয়। এই গ্রামের মধ্যেই রয়েছে খুব সুন্দর একটি চার্চ। দেখেই বোঝা যাবে যে এটা অনেক দিনের চার্চ, তবে খুব সুন্দর ওয়েল মেনটেন্ড একদম। প্রতি বছরই ক্রিসমাসের সময় খুব সুন্দর করে সাজানো হয় জায়গাটাকে। এখানে তো ছোটখাটো অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে, সেখান থেকেই কিন্তু দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যেতে পারে। এরপরে বাস ছুটে চলবে ডাউকির দিকে। রাস্তায় পড়বে ছোট বড় বেশ কয়েকখানা ঝর্ণা। বর্ষাকাল বলে ঝর্ণাগুলোতে যথেষ্ট পরিমাণে জল আছে, সেই জন্য লাগছেও দারুণ সুন্দর। বাস এসে থামবে ডাউকিতে, যেখান দিয়ে বয়ে যাচ্ছে উমনট রিভার। বর্ষাকালে জল বেশি থাকে বলে ওয়াটারফলসগুলোকে ভালো লাগলেও এই নদীকে কিন্তু শীতকালেই বেশি ভালো লাগে, কারণ বর্ষাকালে বেশি জল থাকে বলে জলের রংটা ঘোলাটে দেখায়। 40 মিনিট ভেসে বেড়ানোর খরচ 800 টাকা। বোট গিয়ে দাঁড়াবে একটা ছোট্ট আইল্যান্ডে। টুকটাক চা জল খাবারের টাইমটাও দেবে। তারপরে আবার ফিরে যেতে হবে যেখান থেকে বোটে ওঠা হয়েছিল। এই করতে করতেই আজকের দিনের ঘোরাটা তো শেষ, তার সাথে পরপর 3 দিনের সুন্দর একটা জার্নির সমাপ্তি। বাস এসে থামবে পুলিশ বাজারে। তো টুরিস্টরা যাবে এরপরে হোটেলে ঢুকে, আর আমরা যেহেতু শিলংয়েই থাকি, আমরা চললাম নিজেদের বাড়িতে। এই ভিডিওটাকে তাহলে আজকে এখানেই রাখছি। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।